নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। দ্বিতীয় হুগলি সেতুতে মন্ত্রী সাংসদ তুল কালাম বাবুলের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতুতে বচসা। আমার কথা না মানলে দ্বিতীয় অভয়াকাণ্ড ঘটে যাবে, দ্বিতীয় আর্জিকর হবে। শান্তিপুরে মহিলা ডাক্তারকে হুমকি সুপারের, নিষ্ক্রিয় পুলিশ। কলকাতার মানুষকে কম দামে আলু খাওয়াতে চাইছেন, হিমঘরের স্টক ক্লিয়ার না হতে মমতার বিরুদ্ধে ক্ষোভ আলু ব্যবসায়ীদের। অবিশ্বাস্য সারা, 24 ঘন্টায় বিপুল রেজিস্ট্রেশন, আন্তর্জাতিক রেকর্ড হতে পারে অভিষেকের সেবাশ্রয়। আবাস যোজনার টাকা পেল আউশগ্রামে বিজেপির 20 পরিবার, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। বৌদির গলায় বটির কোপ, রক্তে ভেসে গেল ঘর, দুর্গাপুরে পালাতে গিয়ে ধরা পড়লেন দেওর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। গাড়ির বেপরোয়া গতি নিয়ে শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে চরম বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরস্পরের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগও করেছিলেন। এবার ওই ঘটনায় বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল মত্ত অবস্থায় তার গাড়ি থামিয়ে হামলার চেষ্টা করে। তর্কাতর্কির সময় গাড়ির জানলার বাইরে থেকে হাত ভরে বাবুল, তাতে তার মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তিনি চাকরি খেয়েছেন বলেও বাবুল কটু মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিজিতের। এ বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। অভিজিতের এই অভিযোগ প্রসঙ্গে বাবুলের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার। জানা গেছে দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়া যাচ্ছিল। বাবুলের দাবি, পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল, সেটি তার গাড়িটি অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন। এইভাবে চললে গাড়িতে ঠেকে গেলে দুর্ঘটনা ঘটে যাবে বলে সতর্ক করেন। কিন্তু তার অভিযোগ, ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথায় তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে। তখনও বাবুল জানতেন না কে বসে আছে পিছনের সিটে। এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে কোনো রকমে থামান বাবুল। দাবি করেন গাড়িতে আর কেউ নয়, বসেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন, আস্তে চালানোর কথাও বলেন। কিন্তু অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন যা করেছে বেশ করেছে। তখন কার্যত বচসা শুরু হলে আশেপাশে স্থানীয় মানুষজনের ভিড় জমে যায়। বাবুলের দাবি অনুযায়ী তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু ক্ষমা চাওয়া তো দূর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিজিতের বক্তব্য, তার গাড়ির চালক যদি কোনো ভুল করত তাহলে পুলিশ ধরত, কেস দিতেই পারত। কিন্তু এমন কিছুই হয়নি। তার দাবি, গাড়ির সামনে এমপি তমলুক লেখাটি দেখতে পেয়েই বাবুল ইচ্ছাকৃত এই ঘটনাটি ঘটিয়েছেন। শুধু তাই নয়, বাবুল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। তার অভিযোগ, বাবুল প্রথমে তার গাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করেন। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাপ হয়তো কিছুটা কমেছে, তবে এই ইস্যুতে তরজা এখনো থামেনি। মানুষের মনে এখনো দগদগে ক্ষত রয়ে গিয়েছে এই ঘটনা। এরই মাঝে একাধিক ক্ষেত্রে মহিলাদের ভয় দেখাতে আরজিকর করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই একই ঘটনা ঘটল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত হাসপাতালের সুপার। এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে ইমেল করে অভিযোগ জানিয়েছিলেন মহিলা চিকিৎসক। তার অভিযোগ, ডিউটি নিয়ে মতান্তরের কারণে এমন হুমকি দেওয়া হয়েছে তাঁকে। রিপোর্ট অনুযায়ী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 1 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন এক মহিলা চিকিৎসক। তিনি প্যাথোলজি বিভাগে কর্মরত, তবে তার সঙ্গে ডিউটি রোস্টার নিয়ে মতবিরোধ দেখা দেয় হাসপাতালের সুপারের। সেই মহিলা চিকিৎসকের অভিযোগ ছিল তাকে প্যাথোলজির বদলে রোজ আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সি বিভাগে ডিউটি দেওয়া হচ্ছে। কিছু গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা করতে গিয়ে তাকে বেগ পেতে হচ্ছে। এই বিষয়টি হাসপাতাল সুপারকে জানিয়েছিলেন সেই চিকিৎসক। এই আবহে তার আর্জি ছিল এমার্জেন্সি বিভাগে এত ঘন ঘন ডিউটি না দিয়ে তাকে যেন প্যাথোলজি বিভাগেও কাজ করতে দেওয়া হয়। এই আবহে দুই পক্ষের মতবিরোধ দেখা দেয়। সেই সময় নাকি হাসপাতাল সুপার সেই চিকিৎসককে হুমকি দিয়ে বলেন, আমার কথা না মানলে দ্বিতীয় অভয়াকাণ্ড ঘটে যাবে।
আলু নিয়ে টানাপোড়েন চলছেই। আলুর সিন্ডিকেট ভাঙার জন্য কয়েকদিন আগে কড়া বার্তা দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জায়গা ধরে ধরে নজরদারি বাড়ানোর কথা বলেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন গড়বেতার অসাধু চক্র নিয়েও। স্পষ্টতই তিনি বলেছিলেন গড়বেতার একটি চক্র পুলিশের সঙ্গে মিশে বাইরে আলু পাচার করছে। তা নিয়ে প্রশাসনিক মহলে চাপানউতরের মধ্যেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন গড়বেতার আলু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক বরুণ পণ্ডিতের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে যারা বোঝাচ্ছেন তারা আসলেই ভুল বোঝাচ্ছেন, না হলে তিনি জানেন না। পাল্টা চাপ দিতে নতুন আলু কেন না আর হুঁশিয়ারি সংগঠনের। প্রসঙ্গতই রোজই জেলা থেকে আসছে রিপোর্ট, হিমঘরগুলিতে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট পুরনো আলু। স্টক ক্লিয়ার হতে না হতে ইতিমধ্যে বাজার ছেয়ে গিয়েছে নতুন আলুতে। আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের সমস্ত হিমঘরগুলিতে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ প্যাকেটের মতো আলু মজুত রয়েছে। তাতে চিন্তায় আলু ব্যবসায়ীরা। তাদের দাবি, ভিন রাজ্য আলু পাঠানো বন্ধ করে দিয়েছে, কিন্তু ফের রপ্তানি শুরু না হলে সমস্যা সমাধানের কোনো পথই দেখতে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আবার গড়বেতায় আলু ব্যবসায়ীদের মধ্যে নতুন করে রোষের সঞ্চার হয়েছে। গড়বেতার আলু ব্যবসায়ী বরুণ পণ্ডিত বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলছেন ভুল বলছেন, না জেনে বলছেন। পশ্চিম মেদিনীপুরে সাধারণত যে ধরনের আলু চাষ হয় তা অতি নিম্নমানের এই আলু। পশ্চিমবঙ্গের লোক 10% খায়, বাকি 90%ই বাইরে রপ্তানি হয়। বিহার, ওড়িশা বিভিন্ন রাজ্যে চলে যায়। সরকার চাইছে কলকাতার লোককে কম দামে আলু দিতে। আমরা ব্যবসায়ী হিসাবে বলছি, সরকার একটা নির্দিষ্ট নিয়ম নীতি নির্ধারণ করুন। যখন খুশি নিয়ম পরিবর্তন করলে আমরা ব্যবসায়ীরা মাঠে মারা যাব। প্রশ্ন তুলেছেন এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও। তার দাবি, এলাকার জনপ্রতিনিধিরা কেউ মুখ্যমন্ত্রীকে সঠিক খবর দিচ্ছেন না। এরকম চলতে থাকলে ব্যবসায়ীরা আত্মহত্যার পথে হাঁটতে বাধ্য হবেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সব সুবিধা। কর্মসূচিতে উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক শিরোনামে উঠে এসেছে। অবিশ্বাস্য সাড়া পেয়েছে। 24 ঘন্টায় 5000-এরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বিশাল সংখ্যা আন্তর্জাতিক রেকর্ড হতে পারে। সেবাশ্রয় ডায়মন্ড হারবারের 23 লক্ষ বাসিন্দাকে আধুনিক ডায়াগনস্টিক সেবা বিনামূল্যে প্রদান করছে। কেমন সুবিধা মিলছে? এক রোগীর আত্মীয় জানালেন, তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা খুব যত্ন সহকারে চিকিৎসা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনার প্রশংসা করে ডায়মন্ড হারবারের কামারপোল ওয়ার্ডের একজন উপভোক্তা সাকিনা খাতুনের আত্মীয় জানান, সেবাশ্রয়ের প্রথম দিনেই আমরা মাকে একটি শিবিরে নিয়ে আসি। ডাক্তাররা তাকে খুব যত্ন সহকারে চিকিৎসা করলেন এবং ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করলেন। সেখানেও তিনি 2টি ব্যয়বহুল মেডিসিন বিনামূল্যে পেয়েছেন। এখন তিনি সুস্থ আছেন, ভালো আছেন। সেবাশ্রয়ের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার বিধানসভার 41টি শিবিরে 6945 জন উপস্থিত ছিলেন। 4312 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। 3942 জনকে ওষুধ বিতরণ করা হয়েছে এবং 236 জনকে রেফার করা হয়েছে। এ যেন উল্টো পুরাণ। একই গ্রামের বিজেপির 20 পরিবার আবাস পেল। তাদের আবাস যোজনার জন্য তদবির করেছিলেন খোদ তৃণমূলের ধীমান রায় পঞ্চায়েত সমিতির সভাপতি। ইতিমধ্যে এই পরিবারগুলির জন্য বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি বরাদ্দ হয়েছে। অ্যাকাউন্টে টাকাও চলে এসেছে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকের আলীগ্রামের বিজেপি কর্মী সমর্থক পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন আউশগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়। আবাস যোজনার অনুদান নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অনিয়ম, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলছে রাজ্য জুড়েই। কিছু কিছু ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে। তবে উল্টো ছবি আলীগ্রামে। জানা গিয়েছে আলীগ্রামে রয়েছে 2টি সংসদ। 2টি সংসদ মিলে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় 54 জন উপভোক্তা। আবাস প্রাপকদের মধ্যে প্রায় 20টি পরিবার রয়েছে যারা সক্রিয়ভাবে বিরোধী দল বিজেপির সঙ্গে যুক্ত। এই গ্রামের বাসিন্দা তাপসবাবু। বিজেপির কর্মী আকাশ গণ বলেন, আমরা সবাই সরকারি আবাস যোজনা পাওয়ার যোগ্য। মাটির বাড়িতে বসবাস করি। অনুদানের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছিলাম। তিনি নিজে আমাদের বাড়ির পরিস্থিতি ঘুরে দেখে গিয়েছিলেন। এরপর দেখি আমাদের দলের সমর্থক পরিবারগুলির তালিকায় নাম এসেছে। প্রথম কিস্তির 70,000 টাকা 2 দিন আগে চলেও এসেছে অ্যাকাউন্টে। বিজেপির সাংগঠনিক বর্ধমান সদর জেলা কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, সরকারি অনুদান নিয়ে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রী সেটাই মেনে চলেন। আউশগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে এজন্য সাধুবাদ জানাই। পাশাপাশি রাজ্যের শাসক দলের জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই, তারাও যেন এটা অনুসরণ করেন।
বৌদিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো দেওরকে। বটি দিয়ে কুপিয়ে বৌদিকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। খুনের পর বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বটির আঘাতে আরও একজন জখম হয়েছেন। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকার। মৃতের নাম বিন্দু রুই দাস, বয়স 32। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে দেওর বিষ্ণু রুই দাসের সঙ্গে তার অশান্তি শুরু হয়েছিল। বচসা চলাকালীন বটি নিয়ে আসেন বিষ্ণু। বৌদির গলায় শটান কোপ বসিয়ে দেন। তারপর তার শরীরের একাধিক অংশে বটি দিয়ে আঘাত করেন। রক্তে ভেসে যায় সারা ঘর। বিষ্ণুকে বাধা দিতে এগিয়ে এসেছিলেন বিন্দুর শাশুড়ি নিরুপমা রুই দাস, কিন্তু বিষ্ণু তাকেও আক্রমণ করেন বলে অভিযোগ। ধারালো বটির আঘাতে তিনিও জখম হন। চিৎকার করে পাড়ার লোক জড়ো করেন নিরুপমা। সেই সময় সুযোগ বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, কিন্তু প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। এক প্রতিবেশী বলেন, চিৎকার শুনে আমি গিয়েছিলাম, দেখলাম মাছ কাটার মতো বটি দিয়ে খপ করে কোপাচ্ছে। আমি আটকাতে গেলে আমাকেও মারত, বৌদিকেও মেরেছে, মাকেও মেরেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিন্দুর দেহ। আহত নিরুপমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যু বলে পুলিশের অনুমান। তবে কি নিয়ে অশান্তি, কেন খুন, এখনো স্পষ্ট হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্তের স্বভাব ভালো ছিল না। এলাকার মানুষ এবং পরিবারের লোকজনের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। এমনকি এক ভাইজিকে হেনস্থার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এ প্রসঙ্গে এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, অভিযুক্ত বিষ্ণু রুই দাসকে আমরা গ্রেফতার করেছি। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক দলও এই ঘটনার তদন্ত করবে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।